সত্যগোপাল মুখোপাধ্যায় তার নাম। তার পরবর্তীতে তিনি ঘাটালে এলেন। ঘাটালে আমাদের বিশালাক্ষী মন্দির আছে, সেই বিশালাক্ষী মন্দিরে তিনি পুজো দিয়েছিলেন এবং সেখান থেকে পায়ে হেঁটে এসে ঘাটাল শহরে একটি সভা করেছিলেন। ঘাটাল বাস স্ট্যান্ড যেখানে আছে সেখানে একটি মাঠে তিনি সভা করেন। সেই সভাটি করে তিনি নারাজলে যান। তিনি আমাদের নারাজল রাজ পরিবারের আতিথেয়তা গ্রহণ করেছিলেন। নারাজল রাজ পরিবারের একটি আবাসস্থল ছিল মেদিনীপুর শহরে, যেটি বর্তমানে গোপ কলেজ। সেই গোপ কলেজের গোপ প্যালেসে তিনি রাত্রিবাস করেছিলেন। শুধু সেখানে তিনি নয়, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, অনেকেই এরকম দেশবরণ্য নেতা রাত্রিবাস করেছেন নারাজল রাজ পরিবারের প্রধানতায়। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এই জেলাতে আরও অনেক কিছু কাজের জন্য জড়িয়ে আছেন। যেটার জন্য জড়িয়ে আছেন আমাদের এই জেলাতে দীনেশ গুপ্তকে তিনি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আমাদের এই জেলার দায়িত্ব। বেঙ্গল ভলেন্টিয়ার নামক একটি সক্রিয় বিপ্লবী দল, যারা সারা পশ্চিমবঙ্গ অবিভক্ত বাংলা জুড়ে তখন খুব দাবিয়ে বেড়াচ্ছিল, তারই একটি শাখা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই শাখাটির আরও একটি শাখা, মানে সেই শাখাটির নাম ছিল মেদিনীপুর ভলেন্টিয়ার। মূলত এরা বেঙ্গল ভলেন্টিয়ার নামেই কাজ করতেন। আমাদের এই জেলার বিভিন্ন প্রান্তে তাদের অফিস, তাদের গুপ্ত সমিতি তৈরি হয়েছিল। এবং এই গুপ্ত সমিতি পরপর 3 বছর 1931, 32 এবং 33, 3 বছরে 3 জন জেলা শাসককে খুন করেন। পেডি, ডগলাস, বার্চ 3 জন জেলা শাসককে খুন করেছিলেন। তাদের মধ্যে আমাদের এই মহকুমার 2 জন কীর্তি সন্তান আছে, শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য এবং প্রভাংশু পাল। তারাও কিন্তু এই পরোক্ষে নেতাজিরই শিষ্য ছিলেন, কারণ দীনেশ গুপ্ত তাদেরকে শিক্ষা দিয়েছিলেন সেটা নেতাজিরই শিক্ষা। এবং আমাদের এই জেলাতে আরও একটি খুব ঘটনা ঘটেছিল, সেটা আমাদের দাসপুরের চেচুয়া হাটে। সেখানে বাংলার প্রথম মাস ফেয়ারিং, মানে ভারতবর্ষে এর আগে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, কিন্তু তারপর বাংলা থেকে এরকম কোনো ঘটনা শোনা যায়নি এর আগে। 1930 সালের 6 জুন দাঁড়িয়েছিল অনেক জনতা, তারা প্রতিবাদ করছিলেন নিরস্ত্রভাবে। জানার চেষ্টা করেননি, কিন্তু পরবর্তীতে অনেক কমিশন গঠন করে সেগুলি জানার চেষ্টা হয়েছে। 1945 সালের 18ই আগস্টের পরে নেতাজিকে সেভাবে হয়তো আর জনসমক্ষে দেখা যায়নি, কিন্তু অনেকেই দাবি করেছেন তারা নেতাজিকে স্বাধীন ভারতে দেখেছেন বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকের সঙ্গে নেতাজিকে দেখা হয়েছে। নেতাজি আমাদের সেই দেখা হোক বা না হোক, তিনি আমাদের মনের মণিকোঠায় চিরদিন থাকবেন। আমরা সবসময় নেতাজিকে দেখতে পাই, আমাদের দেশপ্রেমের মধ্যে তিনি আছেন, তিনি আমাদের দেশভক্তির মধ্যে, তিনি আমাদের প্রেরণায় অনুপ্রেরণায় চিরদিনই বেঁচে থাকবেন এবং বাঙালিকে পথ দেখিয়ে যাবেন, যেভাবে পরাধীন ভারতে তিনি দেখিয়েছেন। তো আজকে এই দিনে তাকে স্মরণ করার মধ্যে দিয়ে সারা পৃথিবীতে এবং ভারতের বিভিন্ন প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে উদযাপিত হচ্ছে। এবং আমরা গর্বিত বাঙালি যে তিনি একজন বাঙালি ছিলেন, এবং সেটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। একজন বাঙালি হয়ে দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে একজন বড় দেশবরণ্য নেতা তিনি হতে পেরেছিলেন। তো তার স্মরণে আজকে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করলাম, তাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের এই দিনটি পরাক্রম দিবস হিসাবে উদযাপিত হয় সারা দেশ জুড়ে। তিনি তার জীবনকালে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেটা ভারতের স্বাধীনতার জন্য পথ অনেকটা সুগম করেছিল। তিনি ICS পরীক্ষাতে কৃতিত্বের সঙ্গে প্রথম সারিতে ছিলেন এবং ব্রিটিশদের নজরে পড়েছিলেন। তারপর তিনি কিন্তু সেই ব্রিটিশের গোলামির চাকরি অবলীলায় ছেড়ে দিয়েছিলেন, কারণ তার কাছে অনেক বড় আহ্বান ছিল। তিনি দেশের কাজে নিজেকে নিয়োজিত করেন, জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য হন এবং পরবর্তীতে 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে তিনি পট্টভী সীতারামায়াকে পরাজিত করে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তারপর জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে তার মতবিরোধ হয় এবং সেই নির্বাচনে মহাত্মা গান্ধীর হয়ে
মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী ছিলেন পট্টভী সীতারামাইয়া। তিনি যখন হেরে গেলেন, পট্টভী সীতারামাইয়া হেরে গেলেন, গান্ধীজি বলেছিলেন যে সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। পরবর্তীতে তিনি জাতীয় কংগ্রেসের থেকে বেরিয়ে আসেন, কারণ সেখানে তার কাজ করতে সমস্যা হচ্ছিল একটু। তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন এবং একটা সময় বুঝেছিলেন যে ভারতে থেকে জাতীয় কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে অন্য একটি দল গঠন করে ভারত স্বাধীন করার স্বপ্ন দেখাটা খুবই কঠিন। এই কারণে তিনি বহির্বিশ্বের সহযোগিতার জন্য ভারত ত্যাগ করে অন্য দেশে চলে যান এবং তিনি যখন গৃহবন্দী ছিলেন, একটা সময় তিনি গৃহবন্দী থাকা অবস্থায় দেশ ত্যাগ করেছিলেন। সেই সময় ঝাড়খণ্ডের গোমো নামক স্টেশন থেকে তিনি ট্রেনে ওঠেন, সেই জন্য বর্তমানে সেই স্টেশনটার নাম করা হয়েছে নেতাজি সুভাষ স্টেশন। তার নিয়ে অনেক গল্প কাহিনী আছে যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগে, আমরা ছোটবেলায় পড়েছি সবই। নেতাজি দেশ থেকে বেরোনোর সময়টাকে, যখন তিনি দেশ থেকে যাচ্ছেন, কলকাতা থেকে গৃহবন্দী অবস্থায় আছেন, চারদিকে পুলিশ মোতায়েন করা আছে, তিনি ফলের ঝুড়ির মধ্যে করে বাইরে চলে এসেছিলেন যাতে করে কেউ না জানতে পারে, ব্রিটিশের চোখে ধুলো দিয়ে। পরবর্তীকালে নেতাজি হিটলারের সঙ্গে দেখা করেছেন। তো হিটলারের সঙ্গে দেখা করার সময় হিটলারের সঙ্গে জন্য তিনি বসে আছেন, তিনি একটি বই পড়ছেন। একজন হিটলার এলেন, ঘরে অনেকে ছিলেন, তারা সবাই উঠে দাঁড়ালেন। নেতাজি কিন্তু উঠে দাঁড়ালেন না। কিছুক্ষণ পরে আর একজন হিটলারের মধ্যে দেখতে মানুষ এলেন, আবার সবাই উঠে দাঁড়ালেন, কারণ হিটলার এরকম ছদ্মবেশ ব্যবহার করতেন, অনেক তার বহুরূপী ছিল। তারপর এক সত্যিকারের হিটলার যখন এলেন, তার পিঠে হাত রাখলেন পেছন থেকে এসে, তখন তিনি উঠে দাঁড়ালেন। তো হিটলার তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি করে জানলেন যে এরা আমার ছদ্মবেশ? আমি আসল হিটলার, বা আমি যে বহুরূপী ব্যবহার করি কেউ তো বুঝতে পারি না, আমার দেশের নাগরিকরাই তো বুঝতে পারেন। তো নেতাজি বলেছিলেন যে আমার পিঠে হাত রাখার ক্ষমতা একমাত্র হিটলারেরই আছে। তো সেই ঘটনা আমরা সবাই বইয়ে পড়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন।